তো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, আমি আবারও বলছি, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোষ মধ্যস্থ খাদ্য জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড নির্গত করে এবং খাদ্যর স্থিতিশক্তিকে গতিশক্তি রূপে মুক্ত করে, সেই প্রক্রিয়া কি বলা হয়? শ্বসন। অর্থাৎ আমরা 9-10-এ যেটি পড়েছি সেটাই। তাহলে এই প্রক্রিয়ায় কি হয়? বাতাসের অক্সিজেন কোষের মধ্যে প্রবেশ করে এবং কোষের মধ্যে যে স্থিতিশক্তি অর্থাৎ যে গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজের সাথে অক্সিজেনটা কি হয়? গিয়ে যুক্ত হবে। যুক্ত হয়ে এই স্থিতিশক্তিটাকে কি করবে? গতিশক্তিতে রূপান্তর করবে এবং সব শেষে কি হবে? অপ্রয়োজনীয় অংশ হিসেবে পানি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে। তাহলে এই সামগ্রিক যে প্রক্রিয়া, এই সামগ্রিক প্রক্রিয়াটা কি বলা হয়? শ্বসন। ঠিক আছে? তো এখন পরীক্ষায় আসতে পারে যে রুই মাছের প্রধান শ্বসন অঙ্গের নাম কি? ঠিক আছে, এটা পরীক্ষায় আসবে আজকে। সবাই একটু দেখে নেন। যদি বলা হয় রুই মাছের প্রধান শ্বসন অঙ্গের নাম কি? ফুলকা। আচ্ছা, রুই মাছের ফুলকা থাকে কয় জোড়া? 4 জোড়া। হ্যাঁ, 4 জোড়া। আচ্ছা, তারপরে দেখি এদের গলবিলের দুই পার্শ্বে অবস্থিত। তাহলে রুই মাছের মুখ, এই যে মুখের যে ছিদ্রটা, এই মুখের যে ছিদ্র, ঠিক সেই ছিদ্রের পরেই থাকে কি? একটি গলবিল। মুখছিদ্রের পরেই থাকে কি? মুখগহ্বর, তারপরে থাকে গলবিল। তো এখানে কি বলা হচ্ছে? এদের গলবিলের দুই পাশে, তাহলে এই যে একটা পাশ, এই যে এখানে কার্সরটা খেয়াল করো, এই যে একটা পাশ, ঠিক অপোজিটেও কিন্তু আরেকটা পাশ আছে না? এখানে একটা সাইড, ঠিক এর উল্টো দিকেও কিন্তু আরেকটা সাইড আছে। তো সেই জন্য বলছে যে গলবিলের দুই পাশে অবস্থিত দুটি ফুলকা প্রকোষ্ঠ, অর্থাৎ যে প্রকোষ্ঠের মধ্যে, যে গহ্বরের মধ্যে এই ফুলকাটা অবস্থান করে, সেই গহ্বরটাকে বলা হয় ব্র্যাঙ্কিয়াল চেম্বার বা ফুলকা প্রকোষ্ঠ। তাহলে গলবিলের দুই পাশে অবস্থিত দুটি ফুলকা প্রকোষ্ঠের প্রতিটিতে 4টি করে, দেখো, মানে উভয় পাশে 4টি করে মোট 4 জোড়া ফুলকা থাকে। তাহলে যদি বলা হয় কয়টা ফুলকা থাকবে? এক পাশে 4টা। এই যে 1 2 3 4, আমরা কিন্তু এখানে 4টা দেখতে পাচ্ছি, দেখছো? হ্যাঁ, এক পাশে 4টা। তাহলে দুই পাশে কয়টা? 8টা। মানে কয় জোড়া? 8টা মানে কয় জোড়া? 4 জোড়া। পরীক্ষায় যদি আসে রুই মাছের ফুলকার সংখ্যা কয়টি? যদি আসে 8টি, তাহলে এটা কি আমরা পারবো না পারবো না? পারবো। নাকি এরকম হবে? বইতে তো স্যার লেখা আছে 4 জোড়া, 8টির কথা তো লেখা নাই। আচ্ছা, পরেরটায় যাই। প্রতিটি ফুলকা প্রকোষ্ঠ কানকো নামক অস্থিপাত দ্বারা আবৃত থাকে। তাহলে ফুলকা প্রকোষ্ঠ কি দ্বারা আবৃত থাকে? কানকো, যেটাকে ইংরেজিতে বলা হয় অপারকুলাম। তাহলে যে এখানে দেখো, এই চিত্রটা দেখো, এখানে কিন্তু কানকোটা কেটে ফেলা হয়েছে, দেখছো? এখানে ফুলকাটা যে ঢাকনা দ্বারা ঢাকা থাকে, সেই ঢাকনাটা কি বলা হচ্ছে? কানকো বা অপারকুলাম। এবং এটা কি দ্বারা তৈরি? অস্থি দ্বারা তৈরি। গলবিলের পার্শ্ব প্রাচীরে 5 জোড়া ফুলকা ছিদ্র থাকে। তাহলে গলবিলের পার্শ্ব যে প্রাচীর থাকে, সেই পার্শ্ব প্রাচীরে ফুলকা ছিদ্র থাকে কয় জোড়া? 5 জোড়া। তো আপনাদের বইতে একটু পড়ি, দেখেন। লেবিও, আচ্ছা আপনাদের বইতে দেখেন দ্বিতীয় প্যারায়, লেবিও একটি অস্থিময় মাছ। লেবিও কি? একটি অস্থিময় মাছ। 4 জোড়া ফুলকা এই মাছের শ্বসনাঙ্গ। এগুলো মাথার দুই পাশে দুটি কানকোতে আবদ্ধ ফুলকা প্রকোষ্ঠের ভিতরে রক্ষিত এবং গলবিলের পার্শ্বপ্রাচীর ও মেঝয় অবস্থিত। তাহলে আমি খুব সহজ করে বলে দিলাম যে প্রথমে লিখবেন ফুলকা হচ্ছে রুই মাছের প্রধান শ্বসনাঙ্গ। ফুলকা থাকে, যে গলবিলের পেছনে ফুলকা প্রকোষ্ঠ থাকে, সেই ফুলকা প্রকোষ্ঠে তো প্রতি পাশে 4টি করে, দুই পাশে মোট 8টি বা 4 জোড়া ফুলকা থাকে। ফুলকা একটি অস্থি নির্মিত পাত দ্বারা ঢাকা থাকে, যেটিকে বলা হয় অপারকুলাম।
ঠিক আছে। এবং গলবিলের ভিতর যে পার্শ্ব প্রাচীর থাকে, অর্থাৎ গলবিলের পাশে যে ওয়ালগুলি থাকে, দেহ প্রাচীর থাকে, সেখানে 5 জোড়া কি থাকে, ফুলকা ছিদ্র থাকে। এবং এই ফুলকা ছিদ্রগুলো দিয়ে গলবিলের প্রতিপাশের ফুলকা প্রকোষ্ঠের সাথে যুক্ত থাকে। আচ্ছা, ফুলকা এরকম আসছে কেন? এটা ফুলকা ছিদ্র সমূহের মধ্যবর্তী গলবিলের প্রাচীরকে ব্রাঙ্কিয়াল আর্চ বলে। এটা একটু এখনই মুখস্থ করে ফেলেন সবাই। ফুলকা ছিদ্রের মধ্যবর্তী গলবিলের প্রাচীরকে ব্রাঙ্কিয়াল আর্চ বা ফুলকা আর্চ বলে। এটা জ্ঞানমূলক কোশ্চেন আসবে, এটা এখনই সবাই একটু পড়ে নেন। ফুলকা ছিদ্র সমূহের মধ্যবর্তী গলবিলের যে প্রাচীর থাকে, সেই প্রাচীরকে বলা হয় ব্রাঙ্কিয়াল আর্চ বা আচ্ছা, আমি তোমার কোশ্চেনটা বুঝতে পারিনি। আচ্ছা, এই যে সংজ্ঞায় কিন্তু বলে দিছে ফুলকা যে ছিদ্রগুলি রয়েছে, ফুলকা ছিদ্র থাকছে এবং তার মধ্যবর্তী যে গলবিলের প্রাচীরকে, এবং গলবিলের প্রাচীরকে বলা হচ্ছে ফুলকা ছিদ্র। তাহলে এই যে আমরা যে সুতার মতো অংশগুলি দেখতে পাই, এই যে ফুলকায় লাল রঙের যে পাতের মতো অংশগুলি দেখতে পাচ্ছি, সেই ফুলকা ফিলামেন্টের ঠিক বিপরীত দিকেই থাকে এই যে ফুলকা আর্চ। এই যে এইগুলি হচ্ছে কি গিল আর্চ, ঠিক এই যে ভিতরের অংশে এই জায়গায় থাকবে ফুলকা আর্চ। তো আমরা যে ফুলকাটা দেখি, ফুলকার বাহিরের যে মুক্ত প্রান্তটা, মুক্ত প্রান্তের ঠিক অপোজিট দিকে, মানে মাথার দিকে যে ভিতরের যে অংশটা দেখছো না, এইখানেই থাকে ফুলকা আর্চ। এই যে তুমি এই যে দেখো, এই যে ঠিক আছে, একটা ফুলকা নিয়ে, তাহলে যে গলবিলটা আছে, সেই গলবিলের যে জায়গায় ফুলকাগুলো লাগানো থাকছে, ঠিক তার একটু সামনে থাকছে ফুলকা আর্চ। স্যার, ফুলকা তো 4 জোড়া, ছিদ্র 5 জোড়া কেন? না, ফুলকা ছিদ্র আর ওটা আলাদা জিনিস, ঠিক আছে, এটার সাথে ওটা আবার আলাদা জিনিস। তো এইবার উত্তরটা আসছে, দেখো, গলবিলের প্রতি পার্শ্বে 5টি ফুলকা আর্চ থাকে। প্রথম 4টি ফুলকা আর্চ একটি করে ফুলকা বহন করে। তো যদি বলা হয় প্রথম যে 4টি ফুলকা আর্চ কয়টি করে ফুলকা বহন করে? একটি করে। এবং পঞ্চম যেটি, সেই পঞ্চম আর্চ কিন্তু কোনো ফুলকা বহন করে না। পঞ্চম ফুলকা আর্চ কোনো ফুলকা বহন করে না। হাইওয়েড যে আর্চ, সেই হাইওয়েড আর্চের ফুলকা বা সিউডোব্র্যাঙ্কিয়া যেটাকে বলা হয়। এবং এখানে আমরা সিউডোব্র্যাঙ্ক বা নকল যে ফুলকা, সেটি কিন্তু আমরা দেখেছিলাম। হ্যাঁ, কানকোর ভিতরের দিকে একটি চাকের মতো কি থাকছে, লেগে থাকছে, এতে মাত্র এক সারি ফুলকা ফিলামেন্ট থাকে। আচ্ছা, তোমাদের বইতে আমি একটু পড়ে দিই যে কানকোর পশ্চাৎ কিনারায় একটি পাতলা ব্র্যাঙ্কিওস্টেগাল ঝিল্লি থাকে। অর্থাৎ এই যে আমরা যে অপারকুলাম বললাম, যে ঢাকনা, এই যে এখানে যেটা কেটে আলাদা করে দেওয়া হয়েছে, তো সেই ঢাকনার ভিতরের দিকে একটা কি থাকে, ভিতরের যে অংশটা, সেখানে কিন্তু একটা পাতলা পর্দা থাকে, যে পর্দাকে বলা হয় ব্র্যাঙ্কিওস্টেগাল পর্দা। পরে আসবে এটা, তো পরীক্ষায় কিন্তু আসতে পারে যে ব্র্যাঙ্কিওস্টেগাল ঝিল্লি কাকে বলে। আচ্ছা, এই যে ব্র্যাঙ্কিওস্টেগাল যে ঝিল্লিটি কতগুলো অস্থি নির্মিত দণ্ড বহন করে এবং যা কি করে, কানকোকে দেহ পৃষ্ঠের সাথে আটকে রাখে এবং ফুলকা প্রকোষ্ঠের কি করে, ফুলকার যে ভিতরের যে চেম্বারটা, সেটা কি করে বাইরে থেকে বন্ধ রাখে এবং বন্ধ রেখে কি করে, শ্বাস পানি আবদ্ধ রেখে মাছকে শ্বসনে সাহায্য করে। অর্থাৎ যখন পানি কি হয়, যে ফুলকার ভিতর দিয়ে প্রবেশ করে ফেলে, প্রবেশ করা যখন শেষ হয়ে যায়, তখন কি করে, এই ফুলকার যে অপারকুলামটা, এই প্রকোষ্ঠটাকে কি করে বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে কি হয়, ফুলকার ভিতরে যে পানিটা প্রবেশ করলো, সেই পানিগুলি কি করে, ফুলকাটাকে ভিজিয়ে দেয়। ভিজিয়ে দিলে সেই পানির ভিতরে যে অক্সিজেন থাকে, সেই অক্সিজেন কণাকে কি করে, ফুলকার যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করে নেয়। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে বিনিময়টা এখানে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। তো কি বলছে, যে বাইরে থেকে প্রকোষ্ঠ বন্ধ রাখে এবং শ্বাস পানি আবদ্ধ রেখে মাছকে শ্বসনে সাহায্য করে। তোমার বইতে দেখো লেখা আছে। তো এখন তোমাদের যেটুকু করতে হবে খুব ভালো করে, অনেক সময় পরীক্ষায় 3 মার্কসের জন্য আসে, ঠিক আছে,
তো সেটা হচ্ছে ফুলকার যে গঠন, আমাদের রুই মাছের ফুলকার যে গঠনটা বইতে দেখো দেয়া আছে, এইটা একদম ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো ফুলকার গঠনটা আমরা একটু দেখি। এই যে এখানে একটু বেশি বড় করে লিখছে, তোমাদের বইতে দেখো, এটা বাদ দিয়ে আমি প্রত্যেকটা ফুলকা দেখতে সুতার মতো এবং এক একটি হলো ব্র্যাঙ্ক। এখানে ছবি আঁকার যে অপশনটা আমি দেখছি না। তো যদি বলা হয় রুই মাছের ফুলকার গঠনটা, ফুলকা দেখতে কিসের মতো? সুতার মতো। এবং প্রত্যেকটা ফুলকা এক একটি হলো ব্র্যাঙ্ক। হলো মানে কি বুঝো? সম্পূর্ণ, মানে অর্ধাংশ, দুইটা একই রকম দেখতে, অর্ধাংশ মিলে হয় একটা পূর্ণ ফুলকা। তো সেটাই বলছে যে হলো ব্র্যাঙ্ক। হ্যাঁ, হ্যাঁ আমি একটু চিত্রটা দেখি। এখানে স্যার পাশ থেকে আওয়াজ আসছে তো, তার জন্য ক্লিয়ার না কথাগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যে এইখানে একটু কারশটটা দেখতে পাচ্ছ, এখন কারশটটা এখানে দেখো লম্বা একটা অংশ দেখছো, তারপরে আবার দেখো আর একটা অংশ, মানে অনেকটা ভিয়ের মতো দেখছো। এবার দেখো একটা জায়গায় কি হচ্ছে যে দুই পাশের অংশ কিন্তু এক জায়গায় সংযুক্ত থাকছে, ঠিক না? এই যে অর্ধাংশ আর এখানে অর্ধাংশ, তাহলে এই দুই অর্ধাংশ মিলেই হচ্ছে একটা কি পূর্ণ ফুলকা। তো এই যে অর্ধেক, এখানে যে অর্ধেক আমরা দেখতে পাচ্ছি, এই অর্ধেককে বলা হয় হেমি ব্র্যাঙ্ক, আর এই একটা হেমি ব্র্যাঙ্ক। দুইটা হেমি ব্র্যাঙ্ক মিলে হয় একটা হলো ব্র্যাঙ্ক। দুইটা হেমি ব্র্যাঙ্ক মিলে কি হয়? একটা হলো ব্র্যাঙ্ক। ঠিক আছে, তো হলো ব্র্যাঙ্ক মানে হচ্ছে পূর্ণ ফুলকা। তো কি বলছে? প্রতিটি ফুলকা দেখতে সুতার মতো এবং এক একটি হলো ব্র্যাঙ্ক, কারণ প্রত্যেক ফুলকা দুইটি সমান অর্ধাংশ নিয়ে গঠিত। তাহলে এই যে দেখো এই পাশের অংশটাও যেমন, ঠিক তার অপোজিট পাশে যেটা আমরা দেখছি সেটাও কিন্তু একই রকম, অর্থাৎ দুইটা একই রকম এবং সমান অংশ নিয়েই গঠিত হচ্ছে একটি পূর্ণ ফুলকা। তো প্রত্যেক হেমি ব্র্যাঙ্ক একসারি করে ফুলকা সুতা বা ফুলকা ল্যামেলা বা ফুলকা ফিলামেন্ট বহন করে। দেখো যে প্রত্যেক হেমি ব্র্যাঙ্ক একসারি করে ফুলকা সুতা বা ফুলকা ল্যামেলা বহন করে। এগুলো হচ্ছে গোড়ায় যুক্ত। তাহলে এই যে এইখানে দেখো এই জায়গায় কি থাকছে? যুক্ত থাকছে। বাট বাহিরের যে প্রান্তটা থাকছে, এই যে এই অংশগুলি বাহিরের দিকে দেখো, এটা কিন্তু মুক্ত। তাহলে ভিতরের যে অংশটা, সেই অংশটা থাকছে কি যুক্ত, আর বাহিরের দিকে যে অংশটা থাকছে সেই অংশটা থাকছে মুক্ত। তো বলছে কি এগুলো গোড়ায় যুক্ত, তার মানে এই যে এই অংশটা হচ্ছে গোড়ার অংশ, এই গোড়ার অংশটা যুক্ত থাকছে, কিন্তু বাইরের দিকে যে অংশটা থাকছে সেই অংশটা থাকছে মুক্ত। ভিতরেরটা যুক্ত, বাইরেরটা মুক্ত অবস্থায় থাকছে। তারপরে কি বলছে? যে প্রতিটি সুতা এপিথেলিয়ামে আবৃত অসংখ্য অনুপ্রস্থ প্লেট বহন করে। এপিথেলিয়াম মানে কি? আবরণিক কোষ দ্বারা আবৃত অসংখ্য অনুপ্রস্থ প্লেট বহন করে এবং এপিথেলিয়াম রক্ত জালিকা সমৃদ্ধ। প্রত্যেক ফুলকা এক একটি অস্থিময় ফুলকা আর্সে অবলম্বিত। তাহলে এই যে ফুলকাটা দেখো, এই একটা ফুলকা, তাহলে এই ফুলকাটা যার সাথে সংযুক্ত থাকছে, অস্থি নির্মিত যে অংশের সাথে লাগানো থাকছে, সেই অংশটাকেই বলা হচ্ছে ফুলকা আর্স। অর্থাৎ ফুলকা আর্সের উপরেই কি করে? ফুলকাটা অবস্থান করে। এরকম হচ্ছে কেন আজকে? আচ্ছা, কি বলা হচ্ছে? যে প্রত্যেক ফুলকা এক একটি অস্থিময় ফুলকা আর্সে অবলম্বিত। এভাবে প্রত্যেক আর্সে দুটি ফুলকা সারি যুক্ত থাকে। আর্সের অন্ত কিনারা প্রসারিত হয়ে কাটা পাতলা ফুলকা রেখার গঠন করে। কাটাযুক্ত পাতলা ফুলকা রেখার গঠন করে। ঠিক আছে, এই যে এই কাটার মতো যে অংশগুলি, এই অংশগুলিকে বলা হচ্ছে কি? ফুলকা রেখার। এইটুক কি বুঝছো? আচ্ছা, এখন আমরা পড়ব
শ্বসন কৌশল, এটা ফুলকার গঠনটা ভালো করে পড়তে হবে, কারণ এই গঠনটা পরীক্ষায় 3 মার্কসের জন্য আসে। আর আমি দেখি যদি পারি আরো একটা ভিডিও লিংক আমি তোমাদের দিব, তো আমি দেখি তো একটা ভিডিও থাকার কথা, একটু দেখি। কেমন নাটকীয়তা সৃষ্টি করে মিমি একটু বলো তো। মজিদ যে মোহাম্মদনগরে নাটকীয় প্রবেশ, সেই নাটকীয় বিষয়টা কেমন বলো তো। এখানে একটা ভিডিও থাকার কথা ছিল, তুমি শুনতে পাচ্ছ? কেমনেরা যে জানো সে একটু বলো। হ্যাঁ মন বলো। আচ্ছা, ভিডিওটা আমি এই সময় দেখছি না। কথা বলতে ওই যে মসজিদ যে মোহাম্মদনগরে প্রবেশ করে নাটকীয় ভাবে, এবং সে প্রতিষ্ঠানকে যে কি ধরনের নাটক করে, সেই নাটকীয় মুহূর্তটা কেমন? আচ্ছা, এটা আসছে কেমন ধরনের নাটকীয়তা সেটা? ফুলকার গঠন আমরা পড়লাম, এখন দেখি যে শ্বসন কৌশলটা। শ্বসন কৌশল এটা খুব সহজ, তোমাদের বইতে একটু দেখো যে রুই মাছ 2 ধাপে শ্বাসক্রিয়া সম্পন্ন করে। কয়টি ধাপে? 2টি ধাপে। তো দেখি ধাপগুলি কি কি। রুই মাছের 2 ধাপে শ্বাসক্রিয়া ঘটে, একটা হচ্ছে শ্বাস গ্রহণ আর একটি হচ্ছে শ্বাস ত্যাগ। তাহলে যেটি শ্বাস ত্যাগ সেটিকে বলা হয় নিঃশ্বাস, আর যেটি শ্বাস গ্রহণ সেটিকে বলা হয় প্রশ্বাস। এটা কি বুঝছো? ওকে, তো রুই মাছের 2 ধাপে শ্বাসক্রিয়া ঘটে, একটি হচ্ছে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ। তো পরীক্ষায় যদি এমসিকিউ এ দেওয়া হয় যে রুই মাছে কয়টি ধাপে শ্বাস গ্রহণ শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়? 2 ধাপে। তো দেখি প্রথমটি দেখো, একেবারে হ্যাঁ, শ্বাস ত্যাগ মানে নিঃশ্বাস। আমরা কিন্তু অনেক সময় উল্টাটা জানি, যে যেটা আমরা গ্রহণ করি সেটাকে বলি নিঃশ্বাস, আসলে ঠিক না। যেটা আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সেটাই হচ্ছে নিঃশ্বাস। তো দেখি শ্বাস গ্রহণ, দেখো তোমাদের বইতে 103 নম্বর পেজে, কানকো দুটি যখন উত্তোলিত হয়, চিত্র দেখি, কানকো দুটি যখন উত্তোলিত হয় তখন কি হয়? কানকো দুটি যখন উত্তোলিত হয় তখন ফুলকা প্রকোষ্ঠের মুখ ব্রঙ্কিওস্টেগাল ঝিল্লি দিয়ে কি হয়? বন্ধ হয়ে যায়। কানকো দুটি যখন উত্তোলিত হয় তখন কি হয়? যে ফুলকা প্রকোষ্ঠের যে মুখ, সেই ফুলকা প্রকোষ্ঠের মুখটা কি হয়? বন্ধ হয়ে যায়। এতে গলবিল ইলেকট্রিক কি হয়? বলের সৃষ্টি হয়, তোষণ বলের সৃষ্টি হয়। ফলে মুখছিদ্র রক্ষাকারী যে মৌখিক কপাটিকা, সেই মৌখিক কপাটিকায় যে দেখো মৌখিক কপাটিকা কি হয়? খুলে যায়। এই যে দেখো এখানে দেখো, এখানকার যে ছিদ্রটা ব্রঙ্কিয়াল যে ছিদ্র, সেটা কিন্তু যখন প্রশ্বাস হয় তখন বন্ধ হয়ে যায়। আর মুখের যে ছিদ্র, সেই ছিদ্র দেখো খুলে যায়। খুলে গেলে কি হয়? কোনটা? ব্রঙ্কিওস্টেগাল কি ছিদ্র? ব্রঙ্কিওস্টেগাল ছিদ্র, যে আগে ব্রঙ্কিওস্টেগাল ঝিল্লিটা কি জানো? ব্রঙ্কিওস্টেগাল ঝিল্লিটা হচ্ছে কি, যে আমাদের যে অপারকুলাম ছিল, সেই অপারকুলামের নিচে যে একটা পাতলা পর্দা থাকে, এই যে এই জায়গাগুলিতে, এই যে এইখানে, এই যে এই জায়গাটায় যে ছিদ্রটা, যে পর্দাটা থাকে, সেটাকে বলা হচ্ছে ব্রঙ্কিওস্টেগাল পর্দা। আর জিজ্ঞেস করলে কি ব্রঙ্কিওস্টেগাল পর্দা কাকে বলে? এই না, প্রকোষ্ঠ কাকে বলে? যে প্রকোষ্ঠের মধ্যে এই যে ফুলকাগুলি অবস্থান করে, সেই প্রকোষ্ঠটাই হচ্ছে ব্রঙ্কিওস্টেগাল ক্যাভিটি বা চেম্বার। এই যে এখানে ফুলকা যে প্রকোষ্ঠের মধ্যে থাকছে, এই প্রকোষ্ঠটাই হচ্ছে ব্রঙ্কিওস্টেগাল চেম্বার। ঠিক আছে? এবং এই ব্রঙ্কিওস্টেগাল চেম্বারের সামনে যে ছিদ্রটা থাকছে, সেই ছিদ্রটাই হচ্ছে ব্রঙ্কিওস্টেগাল ছিদ্র। তো যখন কি করে? অক্সিজেন গ্রহণ করে, সেই সময় কি হয়? এই ব্রঙ্কিওস্টেগাল যে ঝিল্লিটা, সেই ঝিল্লিটা বন্ধ থাকে।
এই ঝিল্লিটা বন্ধ থাকলে এই যে মৌখিক গহ্বরের মধ্যে একটা বল সৃষ্টি হয়। বল সৃষ্টি হলে কি হয়, মুখের যে ছিদ্রটা দেখো খুলে যায়, খুলে গেলে মুখছিদ্রের মধ্যে দিয়ে পানি প্রবেশ করবে। দেখো, ফলে মুখছিদ্র রক্ষাকারী কপাটিকা খুলে যায় এবং পানি মুখের ভিতর দিয়ে কি করবে, প্রবেশ করবে। তুমি এই চিত্র দেখে দেখে পড়ো। যখন প্রশ্বাস হয়, অর্থাৎ যখন অক্সিজেন তারা গ্রহণ করে, তখন ব্রঙ্কিওস্টেগাল যে ছিদ্র সেটা বন্ধ থাকবে, আর কি হবে, মৌখিক যে কপাটিকা সেটা খুলে যাবে। মৌখিক কপাটিকা খুলে গেলে কি হবে, মুখের যে ছিদ্র সেই ছিদ্রের ভিতর দিয়ে পানি মুখ গহ্বরের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করে কি হবে, এই পানি ফুলকার উপর দিয়ে প্রবাহিত হবে। ঠিক আছে, এবং ফুলকার উপর দিয়ে যখন পানিটা প্রবাহিত হবে, ফুলকাগুলি কি হবে, পানিতে ভিজে যাবে। ভিজে গেলে কি হবে, এই পানির মধ্যে যে অক্সিজেনটা ছিল সেই অক্সিজেনটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এই ফুলকার ভিতরে প্রবেশ করবে। আর শ্বাস যখন ত্যাগ হবে, যেটা নিঃশ্বাস বলা হয়, নিঃশ্বাসের সময় কি হবে, ঠিক তার বিপরীতটা। নিঃশ্বাসের সময় কি হবে, যে ব্রঙ্কিওস্টেগাল পর্দা দেখো খুলে যাবে। এই যে ব্রঙ্কিওস্টেগাল পর্দা এখানে খুলে গেছে, আর ব্রঙ্কিওস্টেগাল পর্দা যখন খুলে যায় তখন মুখের যে কপাটিকা, খেয়াল করো, মৌখিক যে কপাটিকা সেই ছিদ্র, মৌখিক যে ছিদ্র বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেলে কি হবে, তখন কি হবে, এই যে ব্রঙ্কিওস্টেগাল ছিদ্র দিয়ে কি হবে, মুখের ভিতরের যে পানিটা সেই পানিটা বেরিয়ে যাবে, এবং সেই পানির সাথে কি হবে, কার্বন ডাই অক্সাইডও কি হবে, বেরিয়ে যাবে। তো দেখি, আনকো পেশি যখন সংকোচনের ফলে নেমে আসে, তখন গলবিল মুখগহ্বরের চাপ বেড়ে যায়। সাথে সাথেই মৌখিক কপাটিকা মুখছিদ্রকে কি করবে, তখন বন্ধ করে দিবে, এবং ফুলকা প্রকোষ্ঠের যে ছিদ্র, তোমরা ডান পাশের চিত্রটা দেখো, সেই ছিদ্রটা কি হবে, উন্মুক্ত হয়ে যাবে, এবং এই উন্মুক্ত ছিদ্রের মাধ্যম দিয়ে কি হবে, পানিগুলি ফুলকা প্রকোষ্ঠ থেকে বাইরে বেরিয়ে আসবে, এবং মুখ ও গলবিলের ভিতর দিয়ে অতিক্রমের সময় স্রোত প্রবাহ নিচে অবস্থিত ফুলকাগুলিকেও কিন্তু ভিজিয়ে দিবে। এইটুক কি বুঝছেন? জাস্ট এই চিত্রটা মনে রাখতে হবে। কোন সময়, যখন, মনে রাখবেন, যখন অক্সিজেন গ্রহণ করবে, মনে রাখবেন অক্সিজেনটা মুখের ভিতর দিয়ে প্রবেশ করবে, পানির ভিতর দিয়ে মুখের ভিতরে পানি প্রবেশ করবে, আর এই পানিটা যদি একই সাথে বেরিয়ে যায় তাহলে কিন্তু এই কাজটা ঘটবে না। সেই জন্য ব্রঙ্কিয়াল যে ছিদ্র সেই ছিদ্র বন্ধ থাকবে। আর যখন এখানে অক্সিজেন গ্রহণটা শেষ হয়ে গেল, তখন কি হবে, সাথে সাথে কি হবে, পরের স্টেজে মুখের ছিদ্র বন্ধ হয়ে যাবে, আর ব্রঙ্কিয়াল যে ছিদ্র সেটা খুলে যাবে, এবং ব্রঙ্কিয়াল ছিদ্রের মাধ্যমে পানিটা বেরিয়ে যাবে। এবার বুঝছেন? এরপরে আমরা শ্বসনের শারীরবৃত্ত দেখি। তো এখানে আমি বারবার বলছি, শ্বসনের যে কি বলে, ফুলকার যে গঠন, এই গঠনটা খুব ভালো করে শিখে রাখতে হবে, কারণ এটা পরীক্ষায় 3 মার্কসের জন্য কিন্তু আসে। তো শ্বসনের শারীরবৃত্ত দেখি। অন্তর্বাহী ফুলকা ধমনী, দেখেন, অন্তর্বাহী ফুলকা ধমনী মানে কোনটা, অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল যে ধমনী সেটা। সে কি করে, অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বয়ে এনে ফুলকা সুতার কৌশিক জালকে কি করে, ছেড়ে দেয়। আমরা পড়েছিলাম, অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুলকায় বহন করে নিয়ে আসে, সেই কথাই বলা হচ্ছে। অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বয়ে এনে ফুলকা সুতার কৌশিক জালকে ছেড়ে দেয়, এবং এই সময় শ্বাস গ্রহণকালে নেয়া অক্সিজেন সমৃদ্ধ পানি ফুলকা সূত্রকের উপর দিয়ে বয়ে গেলে ব্যাপন প্রক্রিয়ায় কি হয়, গ্যাসীয় বিনিময় ঘটে, এবং রক্ত পানিতে কি করে, রক্ত পানিতে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং পানি থেকে অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেন সমৃদ্ধ রক্ত তখন কি করে, বহিঃফুলকা ধমনীর সাহায্যে গৃহীত হয় এবং সারা দেহে ছড়িয়ে পড়ে। বহিঃফুলকা মানে কোনটা, ইফারেন্ট ব্রঙ্কিয়াল আর্টারি যেটা, সেটা। ঠিক আছে, আমরা কি বায়ুথলি পড়িয়েছিলাম তোমাদের? তোমাদের কি বায়ুথলির গঠনটা পড়ানো হয়েছিল? তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি বলছি বায়ুথলির গঠন কি পড়ানো হয়েছিল?
স্যার বায়োথলি পড়ানো মহিলা ছিল তারা কি বলতে পারতো? তারা পারতো না। তখন তারা তাদের সমস্যাগুলো বলতো কাকে? শাহিন স্যার কথা বলে দিচ্ছি একটু দাঁড়ান, আমি বলছি বায়োথলির গঠনটা কি আমরা পড়াইছিলাম? সেই সমস্যাগুলো মজিদকে বলতে ওকে, তাহলে আর একটু পড়াই। স্যার আমাদের প্রেজেন্ট কখন হবে? যোগসূত্রে স্থাপন করি। তো সেই কারণে প্রেজেন্ট কখন হবে? বলেছে আচ্ছা নিয়ে নেব। যদি পরীক্ষা প্রশ্ন আছে রহিমা যোগসূত্রকারী ব্যাখ্যা করো। আচ্ছা ঠিক আছে, দ্রুত প্রেজেন্টটা নি। আসমা তারিনা আসো। ওকে, তাহলে আমরা রহিমাকে কেমন চরিত্র দেখতে পাচ্ছি? রহিমা হচ্ছে প্রতিভক্ত একটা চরিত্র দেখতে পাচ্ছি যে সুমনা ইয়াসমিন এবং মাদারকে অন্ধভাবে বিশ্বাস করে। স্বামী যা বলে তাই সে শুনে এবং বিশ্বাস করে। দেখছো কাজ হয় না। যদি প্রশ্ন আসে তাহলে আমাদের কোন দিকটা? আচ্ছা চ্যাট বক্সে তোমরা তোমাদের আইডি গুলো একটু লিখে দিও। হ্যাঁ, এখানে যে অনেক সময় আমি দিয়ে দিই কিন্তু কাজ হয় না। ওকে, এবার কি জমিলা চরিত্র রহিমা ঠিক বিপরীত। রহিমা যেমন আমরা একটু বায়োথলিটা তোমাদের, হ্যাঁ প্রেজেন্টটা তোমরা চ্যাট বক্সে একটু লিখে দাও, সব আইডি গুলো একটু লিখে দাও, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন আমরা একটু পড়াই বায়োথলি। আচ্ছা বায়োথলিটা আজকে শুরু করলে শেষ করতে পারবো না, তার থেকে সহজ একটা টপিক পড়িয়ে দিই, একটু আগিয়ে রাখি। এই যে রুই মাছ সংরক্ষণটা পড়াই দিই, এটা একবারে পড়লেই হবে, এত জটিল কিছু না, কিন্তু পরীক্ষায় এটা আসে 4 নাম্বার, খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো তোমরা একটু চ্যাট বক্সে আইডি গুলি লিখে দাও। হ্যাঁ সবাই এখানে একটু আইডি গুলি লিখে দাও। স্যার যারা আপনার প্রেজেন্ট আছে তারাও দিবেন? যারা প্রেজেন্ট দিতে বা দেখে তারাও না, আমার ক্লাসে যারা প্রেজেন্ট তারা আইডি গুলি লিখে দাও, আমি পরে ওখানে দিয়ে দেব। আমি একটু ছোট্ট একটা টপিক ততক্ষণ পড়াই, রুই মাছ কিভাবে সংরক্ষণ। আচ্ছা তোমরা হোয়াটসঅ্যাপেও দিতে পারো, আবার এই যে এখানে যে চ্যাট বক্স আছে না ক্লাসরুমের, এই যে আমাদের যে চ্যাট বক্স এই ক্লাসরুমের, ওখানে দিয়ে দাও। আমি বলছি আমাদের গুগল ক্লাসরুমের যে চ্যাট বক্সটা আছে না, আমরা যেখান থেকে কানেক্ট হয়েছি, এই যে আমি বলছি দাঁড়াও, এই যে দেখাচ্ছি, অনেকেই তো লিখছো, এই যে দেখতে পাচ্ছি, এখানে লিখো, এখানে লিখো, এই যে আনিকা প্রেমা লিখছো, তাবাসসুম ফাবিয়া লিখছো, সানজিদা, সবাই এখানে লিখে দাও। রুই মাছ যে ধ্বংস হয়ে যাচ্ছে কিভাবে সংরক্ষণ করতে হবে, তাহলে দেখো প্রজনন ক্ষেত্র সংরক্ষণ করতে হবে। দেশের বিভিন্ন নদ নদী এবং প্লাবনভূমির প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলির সঠিক সীমানা নির্ধারণ করতে হবে এবং অভয়াশ্রম ঘোষণা করতে হবে, অর্থাৎ সেই জায়গায় যখন তখন মানুষকে শিকার করতে দেয়া থেকে বিরত থাকতে হবে। এবং আমরা জানি জুন জুলাই মাসে হচ্ছে রুই মাছের প্রজননের সময়, এই সময় মাছ ধরা সম্পূর্ণ নিষেধ করতে হবে। তারপরে অতিমাত্রার যে আহরণ সেটা পরিহার করতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাপের থেকে যে মাছগুলি ছোট সেই মাছগুলি যেন কেউ ধরতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। তারপরে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। ইলিশে যেমন জাটকা যেটাকে বলে সেটা কিন্তু বিক্রি করা নিষেধ, তো ওইরকম রুই মাছের ক্ষেত্রেও 9 ইঞ্চির নিচে রুই মাছ যেন কেউ বিক্রি করতে না পারে সেইগুলি খেয়াল রাখতে হবে। তারপরে যখন অবকাঠামোগত বিভিন্ন যে ব্রিজ বা কালভার্ট বা রাস্তা যখন তৈরি করা হবে সেই ক্ষেত্রে কি করতে হবে, সেগুলি খুব পরিকল্পিতভাবে নির্মাণ করতে হবে। তারপরে আমরা জানি আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, তো আমাদের কৃষি জমিতে অনেক সময় কীটনাশক প্রয়োগ করা হয়, এবং কীটনাশক প্রয়োগের ফলে কি হয় যে অনেক কীটনাশক কি হয় পানির সাথে মিশে নদী নালা খাল বিলে গিয়ে সেখানে কিন্তু মাছের মৃত্যু ঘটায়। তো কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহারটা পরিকল্পিতভাবে এবং কি বলবো যে নিয়ন্ত্রণিক উপায়ে ব্যবহার করতে হবে। তারপরে বিদেশি যে মাছগুলি, সেই বিদেশি মাছ যেন আমাদের দেশে আগ্রাসন সৃষ্টি না করতে পারে সেই জন্য সেই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এবং দেশের
কৃষকরা যখন এই ধরনের মাছগুলি চাষ করবে তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। তারপরে কোনো কোনো জায়গায় দেখা যায় যে গ্রীষ্মকালে প্রচন্ড পানির অভাব দেখা যায়, তো সেই জায়গাগুলিতে কি করতে হবে, সেই জায়গাগুলিতে পানি সেচের ব্যবস্থা করতে হবে। তারপরে পানি দূষণ যে রোধ, আমরা যদি বুড়িগঙ্গার দিকে তাকাই, আমরা যেহেতু পুরান ঢাকার দিকে থাকি আমরা প্রতিনিয়ত দেখি, আবার যারা উত্তরার ওই দিকে থাকে যে তুরাগ নদী যেটা আছে গাজীপুরে, এই নদীগুলি আমি সরাসরি দেখেছি। তো এই নদীগুলিতে তো মাছ তো একটা ছোট জিনিস, যদি মানুষও পড়ে যায় আমার মনে হয় মারা যাবে, এত দূষণ, এত বিষাক্ত পদার্থ। তো এইরকম কি করতে হবে, নদীর যে পানিগুলো যেন দূষিত না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে বিষ প্রয়োগ বন্ধ করতে হবে, আমরা যেটা আগেই বললাম। তারপরে মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টি করতে হবে। ঠিক আছে, তো রুই জাতীয় মাছের চাষের গুরুত্ব, প্রজনন ক্ষম মাতৃ মাছের গুরুত্ব, মাছের জীবনচক্র, মাছ সংরক্ষণের প্রয়োজনীয়তা, এই ধরনের বিষয়গুলি নিয়ে নিয়মিত ক্যাম্পেইন করতে হবে। ঠিক আছে, টেলিভিশনে বা রেডিওতে বা পেপার পত্রিকায় প্রচারণা চালাতে হবে সচেতনতা সৃষ্টির জন্য। তারপরে মৎস্য আইন তৈরি করতে হবে, যদি তৈরি থাকে তো সেই আইনের যথাযথ প্রয়োগ বা নিশ্চিত করতে হবে। তারপরে হালদা নদী আমরা জানি রুই মাছের খনি বলা হয়, তো এই যে হালদা নদীর যথাযথ সংরক্ষণ করতে হবে। তো এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী, তো হালদা নদী থেকে রুই জাতীয় মাছের ডিম সরাসরি সংগ্রহ করা হয়। এবং দেখো যে গত 50 দশকে দেশের মোট মৎস্য চাহিদার 70% পূরণ হতো হালদা নদীর পোনায়। তো এখন এই হালদা নদীর আশেপাশে কিন্তু অনেক অপরিকল্পিতভাবে শিল্প কারখানা গড়ে উঠেছে, যার কারণে রুই মাছের প্রজনন যে সেটা বাধাগ্রস্ত হচ্ছে। তো এই হালদা নদীকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, তাহলেই কি হবে যে আমরা কিন্তু রুইকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবো। তো আশা করি বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো প্রবলেম আছে যেগুলি বললাম? পরীক্ষা যদি আসে যে এই রুই মাছের সংরক্ষণ কিন্তু 4 নম্বরের জন্য আসে, আমি নোট দিব আপনাদের। ঠিক আছে, আমি নোট, রুই মাছের নোট আজকালের মধ্যে দিয়ে দেবো। রুই মাছের সংরক্ষণের কৌশল, তারপরে বায়ুথলির গঠন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগামী দিন একটা ক্লাস নেব। এইগুলি একবারে না পড়লে পাপ হবে যেগুলি বলছি। রুই মাছ থেকে বায়ুথলির গঠন ও কাজ, ফুলকার গঠন ও কাজ, রুই মাছ সংরক্ষণের কৌশল, এগুলো একেবারে কোনো কথা না মুখস্থ করে ফেলতে হবে, পরীক্ষায় কিন্তু আসবে। তো যেটুকু পড়ানো হলো, কারো কি কোথাও কোনো অসুবিধা আছে? ওকে, তো আমরা এখন একটু দেখে নিই কে কে প্রেজেন্ট ছিল। তাহলে এই 6টা টপিকে বেশি প্রবলেম কোনটা? আপনারা আজকে যে কোশ্চেনটা দিব অবশ্যই পরীক্ষা দিবেন, ওই কোশ্চেনে পরীক্ষা যারা দিবে শুধুমাত্র তাদেরই প্রেজেন্ট দেব। ঠিক আছে, তাহলে কি পরীক্ষা দিতে হবে না দিতে হবে না? হ্যাঁ, সবাই পরীক্ষা দিবেন এবং সবাই, আমি চাই S1 গ্রুপের সবাই যেন বায়োলজিতে এবার A+ পায়। স্যার হচ্ছে লিংকটা কোথায় পাবো? আগামী ক্লাসে আমরা